এই দৃশ্য যেন খুবই চেনা। বাংলার মাটি থেকে সদ্য উৎখাত হওয়া ফ্যাসিস্ট জনপ্রতিনিধিরাই একসময় ওয়াজ মাহফিলের ময়দানে উলামায়ে কেরামদের সাথে এমন অসৌজন্যমূলক আচরণ করত। আজ তারা ক্ষমতায় নেই, কিন্তু তাদের উত্তরসূরিরা যেন এখনো বাংলার জমিনে বেঁচে আছে। অলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফ ছিলেন। সেই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছে, আমি দেখছিলাম সেই ভিডিওগুলো দেখে। আমি ভিডিওগুলোতে একটা জিনিস দেখে খুব আশ্চর্য লাগলো আমার কাছে। আমার যে সকল সহকর্মীবৃন্দ আমাকে প্রশ্ন করেছেন, বিভিন্ন কিছু জানতে চেয়েছেন, তাহলে আপনাদের সকলের কাছে, আপনাদের নেতা হিসেবে আপনাদের কাছে আহ্বান থাকবে, নির্দেশনা থাকবে, আমাদেরকে নিজেদের ভেতরের ঐক্যকে সুসংগঠিত করতে হবে। যে কোনো ভাবে আমাদেরকে কোনো অশুভ যদি কিছু থাকে তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে, সেই জিনিসটাকে, সেই ব্যক্তিকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে। ওনার পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে। আমি বলেছি আমার ওনার প্রতি ন্যূনতম কোনো রাগ, ক্ষোভ, অভিমান কোনো কিছুই নাই। আমার মনের মধ্যে কিছু নাই ওনার জন্য দোয়া ছাড়া। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে এটা হেদায়েতের ওসিলা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে পর্যায়ে, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাম্প্রতিক সময়ে আপনারা সকলেই হয়তো একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাদে দেখেছেন যে বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী এবং ইসলামিক স্কলার, একজন ইসলামিক বক্তা কবির বিন সামাদ, তাকে খুব বাজে ভাষায় গালিগালাজ করেছে বিএনপি এক নেতা, যখন তিনি সাতক্ষীরায় একটি ওয়াজ মাহফিলে আর মঞ্চে কিছু বক্তব্য রাখছিলেন। তখন সেখানে আপত্তি প্রকাশ করে এবং গালিগালাজ করে বিএনপি নেতা আব্দুর রউফ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই বিএনপি নেতাকে অবশেষে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জানা গেছে। একটি গুঞ্জন উঠছে কবির বিন সামাদ এবং ইসলামিক স্কলারদের সঙ্গে খারাপ বাজে ব্যবহার করার সুবাদে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বিএনপি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপির নীতি নির্ধারক কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান নাকি জানিয়েছে ইতিমধ্যে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং শোনা যাচ্ছে দল থেকে তাকে বহিষ্কার করা হতে পারে। চলুন কথা না বাড়িয়ে এই উচ্ছৃঙ্খল অতি উৎসাহী বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান কী নির্দেশনা দিয়েছে, কী বক্তব্য রেখেছে সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। এই দৃশ্য যেন খুবই চেনা। বাংলার মাটি থেকে সদ্য উৎখাত হওয়া ফ্যাসিস্ট জনপ্রতিনিধিরাই একসময় ওয়াজ মাহফিলের ময়দানে উলামায়ে কেরামদের সাথে এমন অসৌজন্যমূলক আচরণ করত। আজ তারা ক্ষমতায় নেই, কিন্তু তাদের উত্তরসূরিরা যেন এখনো বাংলার জমিনে বেঁচে আছে। পুরনো দাপট, সেই ঔদ্ধত্য আর ধর্ম বিদ্বেষের চেহারা নিয়েই এমনই এক ঘটনা ঘটেছে সাতক্ষীরার অলিপুর চেকপোস্ট এলাকায়, যেখানে ইসলামী সঙ্গীত শিল্পী ও বক্তা কবির বিন সামাদকে প্রকাশ্যে অপমান ও গালিগালাজ করেন অলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফ। মাহফিলের মঞ্চে উঠে সে যেভাবে একজন অতিথিকে উদ্দেশ্য করে ইউটিউব দেখে সাজানো প্রশ্ন করে অপমান করে, তা স্পষ্টতই পরিকল্পিত ও ইসলামিক পরিবেশকে কলুষিত করার ঘৃণ্য প্রচেষ্টা। বুধবার রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। যখন কবির বিন সামাদ মাহফিলে আলোচনা করছিলেন, ঠিক তখন আব্দুর রউফ তাকে প্রশ্ন করে প্রশ্নের উত্তর দেওয়ার আগেই বক্তাকে গালাগালি শুরু করে অশ্লীল ও কারুচিপূর্ণ ভাষায়। কথিত আব্দুর রউফ এলাকায় ভূমিদস্যু হিসেবে কুখ্যাত। তার বিরুদ্ধে রয়েছে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঘরবাড়ি পুরানো, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অসংখ্য অভিযোগ। তার এমন অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসী বহুদিন ধরে মুখ খুললেও রাজনৈতিক ছত্রছায়ায় থেকে সে বারবার রক্ষা পেয়ে আসছে। তবে এবার আর চুপ থাকেনি সাতক্ষীরার মানুষ। এই ঘটনার তীব্র প্রতিবাদে বৃহস্পতিবার সাতক্ষীরায় মানববন্ধন করেছে তৌহিদি জনতা। 48 ঘন্টার মধ্যে এই ফ্যাসিস্ট আব্দুর রউফকে গ্রেফতার করতে হবে, নইলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে ঘটনার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে আব্দুর রউফকে বিএনপি নেতা হিসেবে উপস্থাপন করা হলেই যারা বিএনপি এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে এই অপকর্মীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা স্পষ্টভাবে অনুরোধ করেছে আব্দুর রউফের কর্মকাণ্ডকে দলীয় রং না দিতে। এদিকে আব্দুর রউফের এমন কর্মকাণ্ডের বিএনপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর যৌথ স্বাক্ষরিত এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা বলেছেন, আব্দুর রউফের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। ছিলেন। সেই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছে, আমি দেখছিলাম সেই ভিডিওগুলো দেখে। আমি ভিডিওগুলোতে একটা জিনিস দেখে খুব আশ্চর্য লাগলো আমার কাছে। আমার যে সকল সহকর্মীবৃন্দ আমাকে প্রশ্ন করেছেন, বিভিন্ন কিছু জানতে চেয়েছেন, তাহলে আপনাদের সকলের কাছে,
আপনাদের নেতা হিসেবে আমার আপনাদের কাছে আহ্বান থাকবে, নির্দেশনা থাকবে, আমাদেরকে নিজেদের ভেতরের ঐক্যকে সুসংগঠিত করতে হবে। যে কোনো ভাবে আমাদেরকে কোনো অশুভ যদি কিছু থাকে তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে, সেই জিনিসটাকে, সেই ব্যক্তিকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে। যে অদৃশ্য শক্তি, আমি আজকে থেকে 7 মাস 8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন, যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম? আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। গতকালকে একটা ঘটনা ঘটে গেল, দেখেছেন কিনা আপনারা? চোখে পড়েছে? মাহফিল, আমার আলোচনা শেষ, মোস্তফা মাহবুবুল আলম আলোচনা করবেন। চেয়ারম্যান এসেছে, রানিং চেয়ারম্যান। আমার ভাইজান বললেন সাবেক চেয়ারম্যান, উনি সাবেক নন, উনি রানিং চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উনি আলোচনার মাঝখানে বললেন, হুজুর আপনি ওয়াজ শেষ করেন, আপনার কাছে আমার প্রশ্ন আছে, উত্তর দিয়ে তারপরে যাবেন। আমি বললাম মাহফিলে তো বড় বক্তা আছে, উনি আমার থেকে আরো ভালো জানেন, তো উনার কাছে প্রশ্ন করবেন, উনি উত্তর দিতে পারবেন। আর আমার যদি কঠিন প্রশ্ন করেন তাহলে আমার তো এলেম কম, জানাশোনা কম, তো সুতরাং আমি যদি উত্তর দিতে না পারি তাইলে যতটুকু সম্মান আছে সেইটুকুই নষ্ট হয়ে যাবে। কথা কি খারাপ বলেছি? তো উনি লাস্টে বললেন যে আমি শেষ করে দিলাম, দেওয়ার পরে উনি বললেন আমার একটু প্রশ্ন আছে, একটু শোনেন। কি তো আপনাদের মধ্যে এত মত কেন, এত পথ কেন? সূরা ফাতিহা 5 জন আলেম, এই সেই মোবাইলে দেখেছে যে 5 জন আলেম, বিখ্যাত আলেমদের মধ্যে 2 জন বলতেছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর অন্যরা বলতেছে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ার দরকার নাই। এত মত পার্থক্য কেন? আপনাদের এত 13 দল কেন, 14 দল কেন? তো আমি কথা বলতে যাচ্ছি, উত্তর দিতে যাচ্ছি, বুঝাইতে যাচ্ছি, উনি উনার কথার মধ্যে কথা বলেই যাচ্ছে। তো আমি এক পর্যায়ে আমার যে আঞ্চলিকতা, মানে আমি বললাম আপনি যদি বগর বগর করেন তা আমি কিভাবে বলবো, আমার বলার তো সুযোগ দিবেন। এখন এই বগর বগর শব্দটা ওনার খুব সেন্সে লেগেছে, মাইন্ডে লেগেছে, বিএনপির নেতা, পাশাপাশি রানিং চেয়ারম্যান। তো এই কথাটা নিয়ে উনি উল্টো পাল্টা ব্যবহার করেছেন, যেগুলো আপনারা দেখে থাকতে পারেন। তো আজকে এটা নিয়ে কালকে থেকে তো টক অফ দ্য টাউন, বাংলাদেশ, সাতক্ষীরা, যশোর, খুলনা, বিদেশ হইতে হইতে আজকে মানববন্ধন, তারপরে যে স্মারকলিপি নিয়ে গেছে ডিসি মহোদয়ের কাছে, সাতক্ষীরা জেলা ডিসির কাছে স্মারকলিপি পেশ করেছে এবং এটার ব্যবস্থা নিতে বলেছে। উনার পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে। আমি বলেছি আমার উনার প্রতি ন্যূনতম কোনো রাগ, ক্ষোভ, অভিমান কোনো কিছুই নাই, আমার মনের মধ্যে কিছু নাই ওনার জন্য দোয়া ছাড়া। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে এটা হেদায়েতের ওসিলা করে দেন, এটা আমার দোয়া। কিন্তু সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে, সাতক্ষীরার মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাকে অ্যাভয়েড করার অথবা সেটাকে বন্ধ করার এখতিয়ারও আমার নাই, সেটাকে চালিয়ে নেওয়ার বলার অধিকার আমার নাই। কারণ সাতক্ষীরাবাসীকে বলেছে একজন আলেম সাতক্ষীরায় এসে বেইজ্জতি হয়ে গেল, তো সাতক্ষীরার ইমানদার মুসলমান তাওহীদি জনতার দায়িত্বটা কি? এখন সাতক্ষীরা এটা তো প্রেস্টিজের ব্যাপার। আমি যদি মেহেরপুরে এসে এখন কোনো কারণে এখানে অপমানিত হইতো, আপনাদের লজ্জার কারণ কিনা? তো এটা লজ্জার কারণ। সেই জায়গা থেকে তারা মানববন্ধন বা প্রতিবাদ সমাবেশ, স্মারকলিপি পেশ যা কিছু করেছে এটা তাদের ব্যাপার। অনেকেই ফোন দিয়ে বলতেছে কবির ভাই কালকে তো আপনি কোনো প্রতিবাদ করেননি, কথা বলেননি, সাউন্ড করেননি, কিন্তু আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা, ইজ্জতের মালিক কে? ইজ্জত দেন কে? আল্লাহ। ইজ্জত বাড়ান কমান এটার জন্য না। কালকে যেটা ঘটেছে ওই ঘটনাটার প্রত্যাশা আমি করি নাই। কেউ যদি মনে করে যে এই ঘটনায় কবির বিন সামাদ অনেক পরিস্থিতি পাইছে, তার প্রতি সিম্প্যাথি তৈরি হয়েছে বা তার এর জন্য বেশি ভালোবাসে, এটার কোনো প্রয়োজন নেই। বরং এই জাতীয় ঘটনা না ঘটে সবাই যদি ইসলামের জন্য এক কাতারে সামিল হয়ে যায়, সেটাকেই বরং আমরা ভালোবাসি। বলেন ঠিক না বেঠিক? এটাই আমাদের চাওয়া হওয়া উচিত। জেলা প্রশাসক ওনাকে বাটপার বলেছিলেন, উনি কাজে দুর্নীতি করেছিলেন, সেই জন্য তাকে বলেছিলেন বাটপার। এই বেটা বাটপার চেয়ারম্যান। ও কয়েকদিন আগে বাটপার উপাধি পাইছে। সেই চেয়ারম্যান মাহফিলে যা আলেমকে বাধা দেয়, আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদ, তিনি বাধ্য হয়ে সেখান থেকে উঠে গেছেন, আর বাকি আলোচনা করতে পারেন না, তিনি তার বক্তব্য শেষ করতে পারেননি। সোশ্যাল মিডিয়া জুড়ে তাকে বলা হচ্ছে যে ভাই ধৈর্য ধারণ করেছেন, আপনাকে আমরা ধন্যবাদ জানাই, আপনি চাইলে ইচ্ছে করলে সেখানে আরো কথা বলতে পারতেন। আসলে আলেমেরা হয় বিনয়, যারা ময়দানে কথা বলে তারা হয় বিনয়। আমরা চাইলে রক্ত গরম করা বক্তব্য দিতে পারি, চাইলে 5 মিনিটে ওইরকম চেয়ারম্যানকে ওই জায়গায় ল্যাংটা করে বাড়িতে পাঠানোর ক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা ধৈর্য ধারণ করি, মানুষকে উত্তেজিত করি না। কথা বলেন ঠিক কি? 1 মিনিট লাগবে না। কত ময়দানে যে আমরা পরিবেশ ঠান্ডা করি, মানুষজন তো খেপে যায়, হুজুর ওয়াটার দেন, হুজুর আমরা না বাবা, ওর সাথে আমি তো আছি। এই জন্য অনেক জায়গায় যারা মাহফিলে বাধা দেয়, ওয়াজ মাহফিলে বাধা দেয়, যে চেয়ারম্যান বাধা দিয়েছেন, সাতক্ষীরার আলেম সমাজদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা মানববন্ধন করেছেন, প্রতিবাদ করেছেন এবং স্মারকলিপি দিয়েছেন প্রশাসনের কাছে। মারহাবা। তারা সেইভাবে প্রতিবাদ করতেছেন, সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদ চলতেছে। এইভাবে আলেমদের পাশে থাকা লাগবে, কারণ এক মাহফিলে চেয়ারম্যান এসে বাধা দেবে আর বাকি আলেম সমাজ আঙ্গুল চুষতে হবে না, সবাইকে প্রতিবাদ করতে হবে। আর আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নেবে, আলেমদেরকে মিথ্যা কথা বলবে, আলেমদেরকে অশ্লীল ভাষায় গালি দিয়ে মাহফিল থেকে কেউ যেন উঠে না যেতে পারে। প্রয়োজনে পুলিশ থেকে, প্রশাসন থেকে ওই চেয়ারম্যানকে গ্রেফতার করে কারাগারে পাঠাইতে হবে। কথা বলে ঠিক না? আর ছাড় দেওয়া হবে না।
কবির বিন সামাদ ভাইকে বলবো একটু প্রতিবাদী হতে হবে আমাদেরকে। যে আমাদের বিরোধিতা করবে, আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে, মঞ্চে কথা বলতেছি, আপনার সমস্যা হচ্ছে, মাহফিল শেষ হোক, পরে ভিতরে যে আলোচনা হবে, আপনার এই বক্তব্য এই সমস্যা, আপনি বলতেই পারেন, বলার স্বাধীনতা আপনার আছে। ভুল মানুষেরই হয়, স্লিপ অফ টান, বক্তৃতা করতে গিয়ে একটু এদিক সেদিক হইতে পারে। বুঝানোর ক্ষমতা সবার একরকম থাকে না, বলার ধরন সবার একরকম হয় না। এই জন্য এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে যারা সমালোচনা করেন, যারা আলেমদেরকে লাঞ্ছিত করতে চেয়েছেন, যে চেয়ারম্যান সাহেব আলেমদেরকে লাঞ্ছিত করতে এসেছিল কবির বিন সামাদ ভাইকে, পুরো পৃথিবীর সামনে তারে লাঞ্ছিত করছে কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার একমাত্র মালিক কে? আলেমদেরকে লাঞ্ছিত করতে আসো। বিগত সরকার পালিয়ে গেছে শুধুমাত্র সবচাইতে বড় কারণ আলেমদের গায়ে হাত দেওয়া। কথা বলেন না কেন? তারা কোরআনের মুফাসসিরদেরকে বছরের পর বছর জেলখানায় কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরকে বন্দী করে রেখেছিল, ওলামা ইকরামদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল, অসংখ্য মানুষকে রাতের আধারে শাপলা চত্বরে হত্যা করেছিল, হাফেজ আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল, মাদ্রাসা মসজিদ দেখতে পারে নাই, দাড়ি টুপি আলাদেরকে পুরো পৃথিবীর সামনে জঙ্গি বলে উপস্থাপন করেছিল, যারা আলেমদেরকে মাইনাস করতে চেয়েছিল, আলেমদের বিরোধিতা করেছিল, বাংলার জমিনে আলেমদের উপর নির্যাতন জুলুম করেছিল, আজকে তারা এমন অবস্থা আল্লাহ তাআলা তৈরি করেছিল, ক্ষমতার চিয়াটিয়া ভাঙ্গা হেলিকপ্টারে চড়ে পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? ওনার তো ভাঙ্গা হেলিকপ্টার পাইছে, আগামীতে যদি কোনো নতুন জালেম তৈরি হতে চায়, কেউ যদি আলেমদের উপরে জুলুম করে, নির্যাতন করে, হেলিকপ্টারে চড়ারও সময় পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো, আপনি শুনবেন, দয়া করে আলেমদের কথা বলার মধ্যে বাধা দেবেন। কথা বলেন না কেন? সাতক্ষীরার আলেম সমাজ প্রতিবাদ করেছেন, এই সাতক্ষীরায় অনেকবার আলেমদেরকে লাঞ্ছিত করা হয়েছে। আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে সাতক্ষীরার মাটিতে, আমি কারো কাছে বলি নাই, কারো কাছে বিচারও দেই নাই, আমাকে মারার জন্য চলে আসছে। চিন্তা করেন, আমি আপনাদেরকে বারবার বলেছি, বিগত 15-16 বছরে আমরা যখন বক্তৃতার ময়দানে কথা বলেছি, অনেক জায়গায় জুলুমের শিকার হয়েছে। সেই 2011 সাল থেকে আমি টুকটাক আলোচনা করি, আজ পর্যন্ত কথা বলতেছি, অনেক জায়গায় অনেক ঘটনা ঘটেছে। অনেক জায়গায় মাহফিল শেষে মসজিদে ঢুকে আমাদেরকে নিয়ে 2-3-4 ঘন্টা ধরে বক্তব্য, এই কথা কেন বলেছেন, এই কথা কেন বলেছেন, এই জেরাগুলো ওরা টান, এটা কেন বলেছেন, এই কথা তো আমাদের উপর দিয়ে যায়, আপনি কেন গুমসুর তেলসুর বলবেন? কথা কি বোঝেন নাই? ওই জন্য দেখতেছেন না, খাটের তলে নেতা লুকাইছে, খাটের তলে। আল্লামা সাঈদী হুজুর বলেছিল, আপনারা শুনেছিলেন যে আল্লামা সাঈদী হুজুর বলেছিল, অবস্থা এমন হবে এন্দুরের গর্ত খুঁজে পাইবা না পালানোর জন্য। আজকে তারা খাটের নিচে লুকায়, সেখান থেকে পুলিশের ভাইরা বলতেছে, খাটের নিচে কেন? আপনি থাকবেন খাটের উপরে, খাটের উপরে যেহেতু জায়গা নাই, খাটের নিচে লুকাইছেন, লুকায় থাকবেন কেন? জেলখানায় যান। এখন ঘর থেকে, গর্ত থেকে টেনে টেনে তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। এই সিস্টেম তারাই আমাদেরকে শিখাইছে। কথা কোন ঠিক কিনা? এখন একটু মজাটা বোঝেন। তো এই জন্য আমরা বলতে চাই, একটু সতর্ক থাকবেন আপনারা, আলেমদের গায়ে হাত দেবেন না, যারা কোরআনের হক কথা বলে বিরোধিতা করবেন না, আলেমদেরকে লাঞ্ছিত করার কোনো ষড়যন্ত্র করবেন না, আল্লাহ আপনাদেরকে লাঞ্ছিত করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? আমি ফিজিক্যালি হয়তো আপনাদের থেকে বহু দূরে আছি, কিন্তু যখন এই ভিডিওগুলো দেখি, ছবিগুলো দেখি, আপনাদেরকে দেখি, তখন আমি ফিজিক্যালি দূরে থাকলেও মানসিকভাবে আমি একদম আপনাদের সাথে থাকি, পাশে থাকি। সেই অনুভূতিটার জন্যই আমি বিশেষ করে বলি, যারা দপ্তর থেকে বিশেষ করে যায় এই অনুষ্ঠানগুলোতে, তাকে বলে আমাকে পাঠাবা ছবি ভিডিওগুলো। এখন সহকর্মীবৃন্দ, আপনারা এই যে এসছেন, সারাদিন এখানে পরিশ্রম করেছেন, এই যে সকালবেলায় হয়তো ভোর 6টার সময় উঠে ফজরের নামাজ পড়ে আপনারা রওনা দিয়েছেন, আসতে সময় লেগেছে, আসতে শারীরিক কষ্ট হয়েছে, আপনি বাসের ভাড়া দিয়েছেন, নাহলে সিএনজির ভাড়া দিয়েছেন, নাহলে রিক্সা ভাড়া দিয়েছেন, নিজের কষ্টজিত অর্থ ব্যয় করেই অনুষ্ঠানে এসেছেন, শুনেছেন। আমার কেন জানি মনে হয় এই জন্য বললাম যে অনেকের কাছ থেকে আমি শুনেছি, আমাদের নেতাকর্মী যারা এর আগের অনুষ্ঠানগুলো হয়েছে, অনুষ্ঠানে আসার সময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই, বা যখন রাস্তায় পথে দেখা হয় পরিচিত জনের সাথে, কই যাচ্ছেন ভাই, ওই যে আমাদের দলের 31 দফার অনুষ্ঠান আছে, বলে যদি পারেন এই কথাটা জিজ্ঞেস করেন। এইভাবে অনেককে বলে। আমার ধারণা আপনাদেরও নিশ্চয়ই এরকম ঘটনা নিশ্চয়ই ঘটেছে, কেউ না কেউ আপনাদেরকে বলেছে, ভাই সুযোগ পেলে এই কথাটা জিজ্ঞেস করবেন তো, বলেছে না নিশ্চয়ই? ওই যে ইউনুস মাথা নাড়ছে, পঞ্চগড় থেকে ইউনুস মাথা নাড়ছে, হাততালি দিচ্ছে, মানে তার এরকম ঘটনা ঘটেছে। আচ্ছা, তো এখন সহকর্মীবৃন্দ, এই যে আপনাদেরকে মানুষ জিজ্ঞাসা করে, কেন মানুষ এই কথাটা জিজ্ঞেস করে? আমি মনে করি এই জন্য মানুষ জিজ্ঞেস করে, সে আপনাকে জানে, সে আপনাকে চেনে যে আপনি একজন বিএনপির নেতা, এবং আপনার মাধ্যমে সে তার কথাটা জানতে চাইছে, সে তার বার্তাটা পৌঁছে যাচ্ছে, এই জন্য চাইছে, কারণ সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যদি এই দেশের জন্য ভালো কিছু করা সম্ভব হয়, যদি করতে পারে, সেটা বিএনপি পারবে, আপনার দল পারবে। এই জন্যই কিন্তু মানুষ বলে। আপনি আজকে মিছিল বের করেন, আপনার পিছনে শত হাজারো মানুষ, আপনি জনসভা করেন, আপনার জনসংখ্যায় শত হাজারো মানুষ। কেন?
কারণ এই মানুষগুলো জানে যে বিএনপি নামক দলটি পারলে, ভালো কিছু পারলে এরাই করবে। সহকর্মীবৃন্দ, মানুষের এই আস্থা, মানুষের এই বিশ্বাস অর্জন করতে কিন্তু অনেক সময় লেগেছে আমাদেরকে বহু ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে যেতে হয়েছে মানুষের এই আস্থা বিশ্বাস অর্জন করার জন্য। আমাদের বহু নেতাকর্মী অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার হয়েছেন। আমাদের বহু নেতাকর্মী শহীদ হয়েছে, আমাদের বহু নেতাকর্মী পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে। কিন্তু তার বিনিময়ে আজ আমরা এই মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছি যে পারলে বিএনপি করবে। বিএনপি মিছিল করলে শত হাজারো মানুষ আসে, বিএনপি জনসভা করলে হাজারো লক্ষ মানুষ সেই জনসভায় আসে। কেন? ওই যে একটি বিশ্বাস যে হ্যাঁ, এই দলটি কিছু করে। দেশের খাল খনন করে, দেশের কৃষকের পানির অভাব বলুন, খাদ্যশস্য উৎপাদন দ্বিগুণ করুন, বিএনপি তো করেছিল। নারীদের জন্য ফ্রি শিক্ষা ব্যবস্থা করে নারীদের শিক্ষার প্রসার বিএনপি তো করেছিল। আজকে অনেক শহরের অনেক ইন্টেলেকচুয়াল, অনেকে বলেন, বিভিন্ন জন বলেন, হ্যাঁ, বাংলাদেশের গৌরব করার মতন দুটি বিষয় কি? গার্মেন্টস এক্সপোর্ট, বৈদেশিক মুদ্রা অর্জন, আরেকটি কি? রেমিটেন্স, প্রবাসীদের রেমিটেন্স পাঠানো। বিএনপি তো করেছিল এই দুটি। যেটাই বলুন, দেশের 100 ভাগ ভালো কাজের মধ্যে 70 ভাগ বিএনপি করেছে। কাগজ কলমের হিসাব। সেজন্যই মানুষ আস্থা রাখে বিএনপির উপরে, বিশ্বাস করে বিএনপির। হ্যাঁ, আমাদের লিমিটেশন আছে, আমরা একটি রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন সমস্যা, বিভিন্ন লিমিটেশন আমাদের আছে, ভালো মন্দ সবকিছু আছে। তার ভিতর দিয়ে আমরা চলছি, তার ভিতর দিয়ে আমরা চেষ্টা করছি কিছু করার জন্য, মানুষকে যেই কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য। এবং আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা পূরণ করার জন্য যে আমরা বদ্ধপরিকর। আমরা যে 31 দফায় যে কথাগুলো বলেছি সেগুলো যে আমরা মিন করি, তার আরেকটি সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা দেশের মানুষের কাছে যাচ্ছি, দেশের মানুষের সামনে উপস্থাপন করছি। আমরা শুধু ঢাকায় একটি বড় জায়গায় সুন্দর করে প্রেস কনফারেন্সের মাধ্যমেই 31 দফা ঘোষণা করে চুপচাপ আবার বসে গেছি, তা কিন্তু আমরা করিনি। আমরা সেটি যেমন করেছি, আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, জেলায় জেলায় যাচ্ছি, বিভাগ বিভাগে যাচ্ছি, বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে যাচ্ছি। আপনারা এই যে মানুষগুলো বসে আছেন, হ্যাঁ, আপনি গলার মধ্যে যেই কার্ডটি আপনি ঝুলিয়েছেন সেই কার্ড প্রমাণ করে আপনি এই দলের একজন সদস্য, এই দলের একজন নেতা। কিন্তু আপনি যখন কার্ডটি খুলে ফেলবেন, আপনি তো সাধারণ মানুষের একজন অংশ, তাই নয় কি? আপনি কি সমাজের ভিতরে বাস করেন না? আপনি এই মানুষের ভিতরে বাস করেন না? আপনার পরিবার আছে না? তাহলে তো তারা তো এই সমাজের অংশ, এই সোসাইটির অংশ, এই দেশেরই অংশ। অর্থাৎ আপনিও একজন জনপ্রতিনিধি হোক অথবা জনগণের অংশই হোক না কেন, জনগণের একজন হন না কেন, আপনিও সেই ব্যক্তি। আপনার মাধ্যমেই আমরা আমাদের 31 দফাকে জনগণের কাছে নিয়ে যেতে চাইছি, জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাইছি। আমরা কিন্তু বসে নেই, আমরা জনগণের কাছে কমিট করেছি, জনগণের কাছে উপস্থাপন করেছি। মহাসচিব সাহেব কিন্তু ওনার বক্তব্যে বলেছেন একটু আগে, আমরা কোন প্রেক্ষাপটে কোন সময়ে এই 31 দফা দিয়েছি। হ্যাঁ, আজ অনেকেই অনেক সংস্কারের কথা বলছেন, আমি কারো সমালোচনা করতে চাই না, কিন্তু একটি পার্থক্য আছে কিন্তু আমাদের সাথে তাদের, আমাদের উপস্থাপন, সংস্কার উপস্থাপন এবং তাদের সংস্কার উপস্থাপনের মধ্যে একটি পার্থক্য আছে। আমরা সংস্কার উপস্থাপন কখন করেছিলাম? শুধু এইবারই না, সংস্কার বিএনপি দেশের সংস্কার শুরু করেছিল শহীদ জিয়ার সময় থেকে। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, দেশনেত্রী খালেদা জিয়ার সময় প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে সংসদীয় পদ্ধতি, এগুলো তো সংস্কারেরই অংশ। ধারাবাহিকভাবে আমরা সংস্কার করে আসার চেষ্টা করেছি, ধারাবাহিকভাবে আমরা সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছি, ধারাবাহিকভাবে আমরা সংস্কার করেছি। সেটি শিক্ষা, সেটি প্রশাসন, সেটি দেশ পরিচালনা, সেটি স্বাস্থ্য, সেটি খাদ্য উৎপাদন, কৃষি, সব ক্ষেত্রে বিএনপি কোনো না কোনো ভাবে সংস্কারের অবদান রেখেছে, সংস্কার করেছে বিএনপি। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আমি নর্মালি আমার অভ্যাসবশত যখন আমি আপনাদের সাথে এরকম মিটিংয়ে থাকি, যখন যে বক্তব্য দেন আমি নামটা লিখি, বক্তব্যের বিষয়বস্তুটা খুব সংক্ষেপে আমি বুঝতে পারি, এইভাবে সাইডে লিখি যে আমার যেই সহকর্মীটি বক্তব্য রাখলেন কি বিষয় উনি বললেন। তা আমি অভ্যাস মতন সবগুলো, এই যে 31 দফার যতগুলো আমাদের কর্মশালা হয়েছে সবগুলোতেই তাই করি অভ্যাসবশত। কয়েকদিন আগে আমি আম্মা আসার পরে একদিন আম্মা, আমি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাইয়ের স্ত্রী সন্তান, আমরা বসে এমনি পারিবারিক ভাবে গল্প করছিলাম, কথা বলছিলাম। একই সাথে টিভি চলছিল, তো টিভিতে বাংলাদেশের এই টক শো গুলো চলছিল, টক শো গুলো দেখছিলাম। টক শো গুলোতে বিভিন্ন সংস্কার বিষয় নিয়ে আলাপ হচ্ছিল। কি বিষয়ে আলাপ হচ্ছিল? প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, ভারসাম্য তৈরি করা, কে কতবার প্রধানমন্ত্রী হতে পারবে, হতে পারবে না,
সংসদের কতটুকু ক্ষমতা, কি পদ্ধতিতে ক্ষমতা হবে, এইরকম আরো বিষয়বস্তু। ঠিক আছে, শুনছিলাম, ভালো কথা, শুনছি। তারপরে পরের দিন, তারপরে আজ, গতকাল, গত পরশু আমার বিভিন্ন জেলার আমাদের ইউনিট, আপনারা যারা আমাদের ইউনিট প্রতিনিধিবৃন্দ আছেন তাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে 31 দফা নিয়ে। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, খুব আশ্চর্য লাগলো আমার কাছে। আমার যে সকল সহকর্মীবৃন্দ আমাকে প্রশ্ন করেছেন, বিভিন্ন কিছু জানতে চেয়েছেন, আমি আপনাদের সাথে সংযুক্ত হবার আগে চলছিল, সিস্টেমের কারণে দেখতে পাচ্ছিলাম চলছিল, প্রশিক্ষক বৃন্দ যারা গিয়েছেন তাদের বক্তব্য রাখার পরে আপনারা তাদেরকে অনেককে অনেক কিছু জিজ্ঞেস করেছেন। 80%, 85% আপনাদের যে জানার কৌতূহল বা জানার বিষয়গুলো ছিল, সেগুলো ছিল সামাজিক বিষয় নিয়ে, শিক্ষা নিয়ে, কর্মসংস্থান নিয়ে, স্বাস্থ্য নিয়ে, পানি সমস্যা নিয়ে, এনভায়রনমেন্টাল সমস্যা নিয়ে, সামাজিক সমস্যা নিয়ে, এইরকম বিষয়গুলো ছিল, নারীর অধিকার নিয়ে এইরকম সমস্যাগুলো ছিল, এলাকার উন্নয়ন নিয়ে এইরকম বিষয়গুলো আপনারা তুলে ধরেছেন, এরকম বিষয়গুলো বলেছেন। এই যে প্রথমেই বলেছি যে আপনারা যখন অনুষ্ঠানে এসেছেন, আপনারা বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কেউ না কেউ বলেছে ভাই এটা বলো ওটা বলো, অথবা আপনারা দুদিন আগে কেউ না কেউ 2জন 5জন মানুষের সাথে বসেছেন, আত্মীয় স্বজনই হোক বা পরিচিত জনই হোক। এটা থেকে আমি বুঝতে পারি যে সাধারণ মানুষের চিন্তা ভাবনাটা কি, সাধারণ মানুষ কোন কোন বিষয়ের পরিবর্তন চাইছে। খুব আশ্চর্য লেগেছে, আমাদের 31 দফার মধ্যে দুটোই আছে। আপনারা যেই সংক্রান্ত বিষয়গুলো জানতে চেয়েছেন সেটিও আমাদের 31 দফায় আছে। টিভি খুললে আলোচনায় বা টক শোতে আমরা যেসব বিষয় দেখি, যেসব বিষয় নিয়ে খুব হইচই হচ্ছে ঢাকা শহরে, সেই সব বিষয়ও আছে তার মধ্যে। আমরা কিন্তু দুটো বিষয়ই দিয়েছি, আমরা দুটো বিষয়ই দিয়েছি। আমরা সেই প্রেক্ষাপটে দিয়েছি এই দুটো বিষয়, অর্থাৎ কার ক্ষমতা বাড়বে, কার ক্ষমতা কমবে, কি হবে না হবে সেটাও দিয়েছি, কৃষি নিয়ে কি হবে, কর্মসংস্থান, বেকারদের কর্মসংস্থান নিয়ে কি হবে সেটাও দিয়েছি, স্বাস্থ্য নিয়ে কি হবে সেটাও দিয়েছি। সবগুলো ব্যবস্থাই আমরা 31 দফায় আনার চেষ্টা করেছি। কিন্তু আমরা যখন দিয়েছি, আমরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি। আর অন্য যারা দিয়েছেন তারা কোন প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন, কিভাবে দিচ্ছেন, এটি বিচারের দায় আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি, ওটা আমি আর বলতে চাই না। আমরা কিভাবে দিয়েছি আমি এটি আপনাদের সামনে তুলে ধরলাম, বাকিটা আমি ছেড়ে দিলাম যারা এখন দিচ্ছেন। তো এখন দেওয়ার মধ্যে তো ভাই একটা পার্থক্য থাকতেই হবে। আমি চাপের মুখে দিয়েছি, যখন নিষ্পেষিত, আমার মহাসচিব তখন জেলে, আমার পার্টির চেয়ারপারসন তখন জেলে, আমার শত হাজারো নেতাকর্মী তখন জেলে, আমার লক্ষ লক্ষ নেতাকর্মী তখন মিথ্যা গায়েবী মামলায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, জেলের ওদের পিছনে, দরজার পিছনে তারা অপেক্ষা করছে কখন তারা আবার বের হবে, আবার সংগ্রামে রাজপথে নেমে আসবে। সেই অবস্থার মধ্যে আমি সংস্কার প্রস্তাব দিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একটু আগেই বলেছি, এই দলকে আজ জনগণের কাছে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সংগ্রাম, বহু পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। বহু নেতাকর্মী তার জান কোরবান করেছেন, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। আজ সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। অনেকে অনেক কিছু বলতে পারেন, আজকে সারাদিন ব্যাপী আপনারা এই ব্যাপারে আলোচনা করেছেন। আমাদের কমিটমেন্ট আছে, আমাদের প্রতিজ্ঞা দৃঢ়। লিমিটেশন থাকতে পারে, একজন মানুষ একটা নিয়ত থাকতেই পারে, কিন্তু বিভিন্ন কারণে হয়তো সে 100% সফল নাও হতে পারে, কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার। আমরা যা বলেছি আমরা তাই করব ইনশাল্লাহ। যা যা কমিট করেছি মানুষের সামনে আমরা সেটা করব। আমরা শুরু করব, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী নেতাকর্মীরা সেটাকে চালিয়ে নিয়ে যাবে। আমরা আগেই বলেছি, সংস্কার এমন একটি বিষয় যেটি চলমান, একটি সময়ের মধ্যে যদি কিছু একটি করে থেমে যায় তাহলে সেটা সংস্কার হতে পারে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আমরা শুরু করব। যারা নেতৃবৃন্দ আছেন এখন তারা শুরু করবেন ইনশাল্লাহ, জনগণের সমর্থন নিয়ে, জনগণের রায় নিয়ে। এটিকে আমরা চালিয়ে নিয়ে যাব। আমরা শুরু করব, পরবর্তী নেতৃবৃন্দ চালিয়ে নিয়ে যাবে, তারপরে যারা আসবে চালিয়ে নিয়ে যাবে। সংস্কার চলমান প্রক্রিয়া। প্রিয় সহকর্মীবৃন্দ, কিছুক্ষণ আগে একটি কথা বলছিলাম, আপনাদের যেই প্রশ্ন, জনমানুষের যেই প্রশ্ন, যেই চাওয়া, তার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে। একটি মহলের কাছে অন্য কিছু গুরুত্বপূর্ণ। একটি রাজনৈতিক দল হিসাবে, যেই রাজনৈতিক দলের উপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নির্ভর করে, বিশ্বাস রাখে, আস্থা রাখে, সেরকম একটি রাজনৈতিক দল হিসাবে আমরা এতটুকু বলতে চাই, এতটুকু বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই। আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের বিভিন্ন যে দাবি দাওয়া আছে সবকিছুকেই আমরা একসাথে নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই। হতে পারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন জনের কাছে বিভিন্ন বিষয়টি প্রায়োরিটি, বাট
আমরা সকলের সবকিছুকে আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয়, সব কিছু তাহলে ধ্বংস হয়ে যাবে, সব কিছু বাধাগ্রস্ত হবে। আপনারা দেখুন একটি সিম্পল একটি বিষয়, বিগত 15 বছর জনগণের সেই রাজনৈতিক অধিকার বা এক কথায় ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছিল। তার ফলশ্রুতিতে আমরা কি দেখেছি? দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে, দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়েছে, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, সমাজে বিভিন্ন রকম অধপতন শুরু হয়েছে, সমাজে বিভিন্ন অনাচার শুরু হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রকে এফেক্ট করেছে। ব্যাপারটি অনেকটি ডায়াবেটিস রোগীর মতন, ডায়াবেটিক রোগীর মতন। ডায়াবেটিস যদি হয়, সেটিকে যদি কন্ট্রোলে রাখা না যায়, আস্তে আস্তে শরীরের প্রত্যেকটি অর্গানকে সেটি ক্ষতিগ্রস্ত করে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যেমন 31 দফা পালন করব, 31 দফার বাস্তবায়ন আমরা করব ইনশাল্লাহ সুযোগ পেলে, একইভাবে আমরা যেই সংগ্রামে রাজপথে নেমে এসেছিলাম বিগত 15 বছর ধরে গণতন্ত্রের প্রতিষ্ঠা, যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এই বলিদানকে কোনোভাবে বৃথা দিতে যাওয়া যাবে না। জুলাই আগস্টের আন্দোলনে পৃথিবীর কোনো দেশে যুদ্ধ না হলে শিশু হত্যা হয় না, কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে আমরা দেখেছি সেই পলাতক স্বৈরাচারের নির্বিচার অত্যাচারের কারণে এই দেশে 100-র মতন শিশুকে হত্যা করা হয়েছে। কাজে এই শিশুগুলির কোনো অপরাধ ছিল না, এই শিশুগুলিকে হত্যা করা হয়েছে। এই শিশুগুলোর বলিদান কেন? শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কাজে আসুন, আজকে যেমন আমরা প্রতিজ্ঞাবদ্ধ কিভাবে আমরা 31 দফাকে বাস্তবায়ন করব, একইভাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে, বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন, ব্যক্তিগত অভিমত ব্যক্ত করে জানাবেন আপনাদের মতামতটা কি, আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিন্তু ভালো মন্দ মিলেই আছে। ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগের মধ্যেও কিন্তু ছিল, কিন্তু ফ্যাসিবাদের পতনের পরে ফ্যাসিবাদের এই ভূমিকাটা গ্রহণ করেছে বিএনপির কিছু নামধারী মুখোশধারী নেতাকর্মীরা। গত 15 বছর তারা গর্তে লুকিয়েছিল, পালিয়েছিল, গর্ত থেকে মাথা বের করেনি। এখন গর্ত থেকে মাথা চারা দিয়ে মাথা বের করে তারা মানুষকে আর মানুষ ভাবছে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মূল্যবান ও অভিমত ব্যক্ত করে জানাবেন কি বলতেছেন আপনারা। এই আব্দুল বিন রউফকে কি করা উচিত, আপনারা কি মনে করছেন? কমেন্ট করে অবশ্যই বক্তব্য জানাবেন আপনাদের। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আর কথা বাড়াতে চাই না, আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে, শুধুমাত্র এতটুকুই বলবো, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।